পুলিশ হত্যা তদন্তে রিমান্ডে আসিফ মাহমুদ। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল। শেষ মুহূর্তে পূরণ হতে যাচ্ছে আওয়ামী লীগের স্বপ্ন। জুলাই আগস্টের ঘটনাবলী একটি সুপরিকল্পিত অপারেশন ছিল, যেখানে দেশি বিদেশি শক্তির সমন্বয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। 7.62 রাইফেল সেই অপারেশনের ট্রেডমার্ক, যা মানুষ হত্যা করেনি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করেছে। আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে, বসে আছেন কেন তারেক রহমান? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দুর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন। তাদের যে ভয়টা ছিল যে এ সরকার বদলে গেলে, ইউনূস সরকার বদলে গেলেই নাকি ফাঁসির দড়ি ঝুলবে তাদের চোখের সামনে, এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছে। সবচেয়ে বড় যে উদ্যোগটি নতুন প্রসিকিউশন টিম নিতে যাচ্ছে, সেটি হলো এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া সহ যে 3টি মামলার রায় হয়েছে, সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। ডক্টর ইউনূস সরকারের বিদায়ের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হলো, তখন বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার করা হবে। হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। জুলাই যোদ্ধারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এবার কি তাহলে আসিফ মাহমুদ ফেঁসে যাচ্ছে পুলিশ হত্যার দায়ে? তাহলে কি তাকে রিমান্ডে নেওয়া হবে? এমনটাই দাবি করছে আমাদের বিশ্লেষকরা। কারণ 24-এর যে গণঅভ্যুত্থান করেছিল শেখ হাসিনার পতনের জন্য, সেই গণঅভ্যুত্থানে নাকি এই আসিফ মাহমুদ বিদেশ থেকে গুলি পাচার করে এনে এই দেশে সাপ্লাই দিয়েছিল ছাত্র জনতার হাতে, এবং এই ছাত্র জনতাই গুলি চালিয়েছিল এই পুলিশ বাহিনীদের উপরে, এমনটাই দাবি করা হচ্ছে। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে ট্রাইব্যুনালে যে নথিপত্র আছে শেখ হাসিনার ফাঁসির রায়, সেটি বাতিল হতে পারে এবং আরো এটি খুঁচিয়ে দেখা হচ্ছে। যদি এর বিরুদ্ধে কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ পাওয়া যায় যে তারা দুর্নীতি করেছে, তাহলে তাদের চাকরি যাবে বলে এমন আশঙ্কা করা হচ্ছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 130টি পোস্টমর্টেমে দেখা গেছে যে 78% মৃত্যু হয়েছে এমন আগ্নেয়াস্ত্র থেকে, যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এবং যা সাধারণ মানুষের কাছে সহজে পাওয়া যায় না। বাস্তবে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছেই এমন অস্ত্র ছিল না, সাধারণ নাগরিকদের কাছেও এই অস্ত্র ছিল। বাংলাদেশে মিয়ানমার থেকে প্রচুর অস্ত্র অবৈধভাবে আসে এবং আন্দোলনকারীরা তা ব্যবহার করেছে বলে তখন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 5ই আগস্টের পরপরই ঢাকার ধানমন্ডিতে রাস্তায় যানবাহন তল্লাশির সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি গাড়িতে স্নাইপার রাইফেল পায়। পরে এর কোনো চিহ্ন বা আলোচনা আর দেখা যায়নি, কারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে যে স্নাইপার রাইফেলের মালিক তাদেরই একজন। এছাড়া শুভ আফ্রিদি নামে একজন সাবেক সেনা কর্মকর্তা তাদের মজুদ অস্ত্র এবং ট্রেনিং প্রাপ্তির বিষয়ে গর্ব করে যে বক্তব্য দিয়েছিল তা ইউটিউবে দেখা যায়। এমনকি নড়াইল জেলায় সেনাবাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। মনে আছে আপনাদের সে কথা? বোরখা পরা এক ব্যক্তির স্নাইপার রাইফেল বহনের ভিডিও ইউটিউবে আছে, দেখে নেবেন। ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একসময় বলেছিলেন তিনি আহত আনসারদের দেখতে গিয়ে অবাক হয়েছেন, কারণ তাদের অনেকে 7.62 বোরের গুলিতে আহত এবং আক্রমণকারীরা সিভিল পোশাকে ছিল। যদিও তিনি আন্দোলনের পরপরই এমন কথা বলায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। বোঝাই যায় কেন তাকে সত্য বলার শাস্তি পেতে হয়েছে। তৎকালীন ছাত্র আন্দোলনের নেতা এবং ইউনূস সরকারের পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনে ব্যর্থ হলে তারা সশস্ত্র লড়াইয়ের আহ্বান জানাতো। তাহলে বোঝা যায় যে আন্দোলনকারীদের কাছে প্রচুর মারণাস্ত্র মজুদ ছিল এবং তারা তা আন্দোলনে ব্যবহার করেছে বা করার জন্য প্রস্তুত ছিল। তাদের গুলিতে প্রচুর আওয়ামী লীগ কর্মী এবং আন্দোলনকারীরা মারা গেছে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া পাকিস্তান ভিত্তিক জামায়াতি দাওয়া এবং লস্করে তাইয়েবা ঘোষণা করে জানিয়েছিল যে তারা 2024 সালের আন্দোলনে বাংলাদেশের মাঠে সক্রিয় ছিল। যে 100টিরও বেশি অজ্ঞাত লাশ আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারে দাফন করেছে, সেগুলোর মধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি বা রোহিঙ্গাদের থাকার যথেষ্ট কারণ এবং প্রমাণ রয়েছে। আসুন এবার বর্তমানে ফেরা যাক। এই সপ্তাহেই চ্যানেল ওয়ানে দেওয়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারটি একটি রাজনৈতিক বোমার মতো কাজ করেছে।
একজন সরকারের ভেতরের মানুষ সরাসরি বলছেন যে 5ই আগস্টের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শত শত থানা লুট হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পুলিশের প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছে, এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি। সাখাওয়াত হোসেনের ভাষায়, শুরুতে পুলিশ মাঠে নামতেই চায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি পুলিশকে আশ্বস্ত করেন যে তাদের দাবি, যেমন পুলিশ কমিশন এবং নতুন ইউনিফর্মের বিষয়ে আলোচনা করেন, এবং তখন পুলিশ ধীরে ধীরে কাজে ফিরে আসে। কিন্তু এই অস্ত্র লুটের ঘটনা শুধু একটি আইন শৃঙ্খলা সমস্যা নয়, এর গভীরে আছে একটি সুপরিকল্পিত অপারেশনের ছাপ। সাখাওয়াত হোসেনের বক্তব্যে সবচেয়ে বিস্ফোরক অংশটি হলো 7.62 রাইফেল প্রসঙ্গ। তিনি বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে লুঙ্গি গেঞ্জি পরা সাধারণ সিভিলিয়ানের হাতে 7.62 চাইনিজ টাইপ 39 রাইফেল। এই অস্ত্র সামরিক বাহিনীর জন্য প্রস্তুত, পুলিশের সাধারণ সরঞ্জামের তালিকায় এর স্থান নেই। তিনি প্রশ্ন তুলেন, এমন অস্ত্র পুলিশের গুদামে থাকলেও সেগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে এলো? তিনি এ বিষয়ে প্রশ্ন করতে বা তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার করা হয়নি বা তাকে করতে দেওয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে কিছু ব্যক্তির চেহারা এবং গঠন আমাদের মতো না বলে মনে হয়েছে। তিনি স্পষ্টভাবে বহিরাগত শব্দটি ব্যবহার করেছেন। শুরুতে আমি যে কথাটি বলেছি মিলছে সে কথা। স্নাইপার প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, হেলিকপ্টারে থাকা ট্রেন স্নাইপারদের চেহারা বাংলাদেশি চেহারার সাথে মেলে না। যদিও তিনি তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে অস্বীকার করেন, কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট যে জুলাই আগস্টের ঘটনাবলিতে বিদেশি স্নাইপার এবং বিশেষ অস্ত্রের ব্যবহার নিয়ে তার মনে গভীর সন্দেহ রয়েছে। তিনি নাকি পদত্যাগও করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে। একথা তার মুখের কথা, কিন্তু সত্য মিথ্যা তো সেই বলতে পারবেন, কারণ উপদেষ্টা হয়ে তিনি যে পরিমাণ লুটপাট করেছেন সেই হিসাব আরেকদিনে বলবো। এর আগেও একটি ভিডিও বিষয়ে কথা বলেছি আমি। এই সন্দেহের পথ ধরে আমরা সেই অভিযোগের দিকে ফিরে যাই যেখানে বলা হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই অপারেশনে সরাসরি জড়িত ছিল, এবং তারাই এই লস্করে তৈয়বা এবং অন্য চেহারার পাকিস্তানিদেরকে এনে এই হত্যাকাণ্ডের ঘটিয়েছে এবং তাদের হাতে 7.62 রাইফেল দিয়ে মানুষ হত্যা করেছে। জুলাই সন্ত্রাসের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দোষ চাপানোর জন্য যে স্নাইপার হত্যাকাণ্ড চালানো হয় তার অস্ত্র ছিল 7.62 ক্যালিবারের। এই ক্যালিবারের রাইফেল পাকিস্তান সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং ISI এর পরিচালনায় বিভিন্ন প্রো এজেন্সির মাধ্যমে লস্করে তৈয়বা এবং আরো জঙ্গি সংগঠন এ ধরনের অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো আসলে কঠিন নয়। অনেকে তো অভিযোগ করেন যে ভারতের সীমান্ত দিয়ে মমতা ব্যানার্জির খুবই জ্ঞাতসারে এই ঘটনা ঘটে, এবং সেই সময় BSF এর দুজন পূর্বাঞ্চলীয় প্রধানকে এই অপরাধে বরখাস্ত করা হয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হাতে ধরা পড়া AK-47 রাইফেলও একই ধারার অস্ত্র, যা আন্তর্জাতিক অস্ত্র বাজারে সহজলভ্য। কিন্তু প্রশ্ন হলো, শুধু অস্ত্র সরবরাহই নয়, অপারেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট, রাজনৈতিক কভার সবই দেওয়া হয়েছিল। ইউনূস সরকারের আমলে ISI এর বাংলাদেশে প্রভাব প্রতিপত্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এবং পাকিস্তান, চীন, তুরস্ক অক্ষের সাথে সম্পর্ক জোরদার হওয়ায় এই অভিযোগ আরো জোরালো হয়। এই প্রেক্ষাপটে 7.62 ক্যালিবারের উপস্থিতি আলাদা মনোযোগ আকর্ষণ করে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতে, লুঙ্গি গেঞ্জি পরা সিভিল পোশাকধারীদের হাতে 7.62 চাইনিজ রাইফেল, যা সাধারণত সামরিক গ্রেডে দেখা যায়, পুলিশের হাতে থাকলেও সিভিলিয়ানদের হাতে যাওয়ার কথা নয়। তিনি তদন্ত শুরু করতে চেয়েও পারেননি। এই স্বীকারোক্তি যেমন ইউনূস সরকারের সম্পৃক্ততা বোঝায়, তেমনি প্রমাণ নির্ভর সিদ্ধান্তের পথ রুদ্ধ করে দেওয়া হয় ইউনূস সরকারের কোনো কাজ না করায়, এ বিষয়ে কোনো রকমের তদন্ত না করায়। প্রশ্নটি তাহলে এখানেই, 7.62 রাইফেল শুধু ক্যালিবার নয়, এটা কি কোনো নকশার সিগনেচার? অস্ত্র বাজারের বাস্তবতা বলছে 7.62 ক্যালিবারের রাইফেল বা চাইনিজ টাইপ সিরিজ AK প্যাটার্ন দক্ষিণ এশিয়ার কালোবাজারে বহুল প্রচলিত। সীমান্তবর্তী চোরাচালানের নেটওয়ার্ক, সংঘাত অঞ্চলের ফেলে রাখা স্টক কিংবা রাষ্ট্রীয় এবং আধা সামরিক ভান্ডার থেকে লুট হওয়া সবকটাই সম্ভাব্য প্রবাহ পথ। ফলে এই ক্যালিবারের নিজে বিদেশি রাষ্ট্রীয় সম্পৃক্ততার চূড়ান্ত প্রমাণ নয়, তবে সহিংসতার প্রকৃতি এবং সমন্বয়ের মাত্রা ইঙ্গিত দেয় যে এটি ছিটে ফোটা নয়, বরং পরিকল্পিত অস্ত্রায়ন ছিল। স্নাইপার এবং হেলিকপ্টার প্রসঙ্গে সাখাওয়াতের পর্যবেক্ষণ রাজনৈতিক বয়ানকে উত্তপ্ত করলেও তিনি সতর্ক থেকেছেন, তদন্ত ছাড়া সিদ্ধান্তে যাওয়া যাবে না বলেছেন। এই কথা ইউনূসও বলতে পারতো, তদন্ত শুরু করতে পারতো, কিন্তু করেনি। এখন যখন এই তদন্ত শুরুর কথা বলছে তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, এবং আজকে মির্জা ফখরুলও বলেছেন, তখন জামায়াত, NCP, আসিফ সকলে একযোগে হারে রেড়ে করে উঠছেন। দিলশানা পারুল নামের এক সময়ের বিপ্লবী, নোংরা ভাষার নোংরা মহিলা, সেই মহিলা আবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তখন ঘোমটা দিয়েছিল, এখন ঘোমটা ফেলে আবার এই তদন্তের বিরোধিতা করছে। এটা তাৎপর্যপূর্ণ খুবই। কেন? কার্যত প্রমাণযোগ্যতা নির্ভর করবে কিছু কোর ডেটার উপর, যেগুলো করতে দেওয়া হয়নি। ডেটাগুলো কি হতে পারে? হেলিকপ্টার ফ্লাইট লগ, অস্ত্রের উৎস নথি, উদ্ধার হওয়া গুলির রাইফলিং মার্কসের সঙ্গে সম্ভাব্য অস্ত্রের ম্যাচ, অপারেশনের সময় স্থান ভেক্টরের সঙ্গে CCTV, ড্রোন ফুটেজের জিও স্পেশাল মিল। এগুলো ছাড়া বহিরাগত বা নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা নিয়ে মানুষ কথা বলছে, সেটাকে পেশাদারি মানদণ্ডে নিয়ে আসতে হবে, এবং সেটা করা হয়নি। এসব প্রেক্ষাপট বিচার করলে জুলাই সন্ত্রাসকে
যারা গণ অভ্যুত্থান বলে তারা আসলে ভুলের স্বর্গে বসবাস করছে। সাখাওয়াত হোসেনি বলেছেন এটি একটি লিডারলেস অভ্যুত্থান ছিল, যেখানে চারদিক থেকে বিভিন্ন উপাদান কাজ করছিল। কিছু মানুষ সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছিল, জনগণ বাইরে কথা শুনে উত্তেজিত হচ্ছিল, কিন্তু এই লিডারলেস অভ্যুত্থানের পেছনে ছিল মেটিকুলাস ডিজাইন। যারা মাঠে অস্ত্র সরবরাহ করেছে, যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি করেছে এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ নিশ্চিত করেছে। 7.62 রাইফেল সেই নেতৃত্বের হাতিয়ার ছিল, যা দূর থেকে নির্ভুলভাবে টার্গেট করে হত্যা করতে সক্ষম হয়েছে। সে কারণেই 7.62 রাইফেলের রহস্য শুধু একটি অস্ত্রের গল্প নয়, এটি একটি রাষ্ট্রীয় কাঠামোতে বিদেশি হস্তক্ষেপ, আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের হাতিয়ারের প্রমাণ। সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকার এই সন্দেহকে আরও জোরালো করে যে জুলাই আগস্টের ঘটনাবলী একটি সুপরিকল্পিত অপারেশন ছিল, যেখানে দেশি বিদেশি শক্তির সমন্বয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। 7.62 রাইফেল সেই অপারেশনের ট্রেডমার্ক, যা মানুষ হত্যা করেনি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করেছে। এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার না হওয়া এই দেশের জন্য একটি চলমান হুমকি, এবং এর পেছনে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা সময়ের দাবি। শেষ করি আবারও সেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে। আপনাদের মনে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যেই ফেসবুক স্ট্যাটাসটি উপদেষ্টা হওয়ার পরপরই প্রকাশিত হয়েছিল? কি বলেছিল সে বলেছিল যে আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল, এমনকি 5 তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল, এমনকি আমি কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। কোত্থেকে সে অস্ত্র পেয়েছিল? কিভাবে তারা সশস্ত্র অভ্যুত্থান করত? এই 7.62 রাইফেল দিয়ে, নাকি পরবর্তীতে তার কাছে পাওয়া AK-47 দিয়ে? তদন্ত হওয়া উচিত কিনা আপনিই বলুন এবার তাহলে। আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে, বসে আছেন কেন তারেক রহমান? স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আল বদর আল শামসের বিচার হবে। তবে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় থমকে থাকে। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ক্ষমতায় আসার পর 2009 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 1973 সালের আইনটি সংশোধন করে এবং 25শে মার্চ 2010 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় 2012 সালের 12ই মার্চ দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2013 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে প্রথম রায় ঘোষিত হয়েছিল এই ট্রাইব্যুনালে। মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আজমের মতো ব্যক্তিদের বিচার হয় এই ট্রাইব্যুনালে। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইসিটিতে নতুন মাত্রা যোগ হয়। রাতারাতি আগের আসামির পক্ষের আইনজীবীরা হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2024 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার জামাত ইসলামপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। যদিও আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযুক্ত জামাত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। একই সাথে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। এরপর থেকে তাজুল ইসলাম জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 21টি মামলায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই 21টি মামলায় 457 জনের বিরুদ্ধে বিচার চলেছে। আসামিদের মধ্যে 293 জন পলাতক এবং 164 জন কারাগারে রয়েছে। প্রথমে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চললেও পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2 ট্রাইব্যুনালে এবছরের 9 ফেব্রুয়ারি পর্যন্ত 24টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যে 3টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে সেগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গাজীপুরের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 15 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল 2। রাজসাক্ষী হওয়া এক আসামিকে খালাস করে রায় দেওয়া হয় এই মামলায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আরো 34টি মামলা এখন তদন্তাধীন রয়েছে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায়। এর মধ্যে রামপুরের ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে হত্যার মামলার বিচার কাজ শেষ হয়েছে। আগামী 4 মার্চ রায় ঘোষণা করা হবে। এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের আমলের হওয়া গুম ও নির্যাতনের বিচার চলছে। বিচারের মুখোমুখি হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক ও বর্তমান কর্মরত সহ মোট 20 জন সেনা কর্মকর্তা মামলার আসামি। পুলিশের একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 65 জন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি। অন্তর্বর্তী সরকার আমলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কর্তৃত্ব ছিল তাজুল ইসলামের নেতৃত্বে জামাতপন্থী আইনজীবীদের হাতে। সরকার বদলের সাথে সাথে বদল হয় সেই নেতৃত্বের। গত 24শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে নতুন নির্বাচিত সরকার। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।
সরকার বদলের সাথে সাথে ট্রাইব্যুনাল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য, অনিয়ম, দুর্নীতি, ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। এসব নিয়ে এখন অস্থিরতা, হতাশা বিরাজ করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একই সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ এবং বিভক্তিও বাড়ছে। রাজনৈতিক মহাদর্শের জায়গা থেকেও কেউ কেউ প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে একে অন্যের প্রতি বিষোদ্গার করছেন। এসব বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন, আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার কাছে না গেলেও তিনি সার্বিক বিষয় অবগত আছেন। আগামী 15 দিনের মধ্যে প্রসিকিউশনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে আইনগতভাবে সব সিদ্ধান্তই নেবেন বলে জানান তিনি। বর্তমানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ 16 জন প্রসিকিউটর কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রসিকিউটর মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার ও মোহাম্মদ মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার, প্রসিকিউটর গাজী মুনার হোসেন তামিম, বিএম সুলতান মাহমুদ, মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার ও ফারুক আহমেদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন 9 জন প্রসিকিউটর। তাজুল ইসলামের বিদায়ের দিনই তিনি এবং প্রসিকিউটর গাজী মুনার হোসেন তামিমের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। ইতিমধ্যে তাজুল ইসলাম ও মুনার হোসেন তামিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন এসব অভিযোগ বিদ্বেষপ্রসূত ও মিথ্যাচার। অন্যদিকে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদের বিরুদ্ধে অন্য পক্ষের করা অভিযোগও সামনে আসে। প্রসিকিউশন টিম থেকে সুলতান মাহমুদকে অপসারণ করতে গত 11 জানুয়ারি আইন ও বিচার উপদেষ্টা বরাবর একটি চিঠি দেন তাজুল ইসলাম। এতে সুলতানের বিরুদ্ধে বেআইনিভাবে ট্রাইব্যুনালের গোপন তথ্য বাইরে সরবরাহ, বিশ্বাস শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, সুপ্রিম কোর্টে নিরাপত্তা প্রহরীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি, গানম্যানকে নিয়ে তুচ্ছ কারণে যত্রতত্র যাকে তাকে গুলি করার নির্দেশ, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ আনা হয়। তবে সুলতান মাহমুদের স্ত্রী পাল্টা অভিযোগ করেছেন, পারিবারিক বিষয়ে তাজুল ইসলাম ও হুসেন তামিম তাকে ভুল বুঝিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করিয়েছিলেন। ট্রাইব্যুনাল সূত্রগুলো বলছে প্রসিকিউশন বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক মহাদর্শের জেরে বিবাদে জড়িয়ে পড়েছে। একজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রসিকিউশন পুনর্গঠনের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিএনপি ও অন্যান্য দলের কয়েকজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপি পন্থী শীর্ষ আইনজীবীরা ট্রাইব্যুনালে কোনো আইনজীবী প্রসিকিউশনে নিয়োগ দিতে অনাগ্রহ দেখান। জানা গেছে প্রসিকিউটর সুলতান মাহমুদ বিএনপি পন্থী আইনজীবী হিসেবে পরিচিত। জামাতপন্থী অন্য কয়েকজন প্রসিকিউটরের সঙ্গে তার এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে অনেক আগে থেকেই। প্রসিকিউটরদের সঙ্গে কথা বলে জানা গেছে অভিযোগ পাল্টা অভিযোগের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও গাজী মুনার হোসেন তামিমের পক্ষে দাঁড়িয়েছেন অন্তত 5 জন প্রসিকিউটর। অন্যদিকে সুলতান মাহমুদের পক্ষে দাঁড়িয়েছেন 5-6 জন প্রসিকিউটর। এর মধ্যে পদ, পদবি ও গাড়ির সুবিধা না পাওয়ার মতো অনুযোগও রয়েছে কয়েকজন প্রসিকিউটরের, যারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইন কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এসব অভিযোগ চাওয়ার হয় ভাবতে হচ্ছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। 2 সপ্তাহের মধ্যে এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছেন সরকারের শীর্ষ মহল। বিশেষ করে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মুনার হোসেন তামিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে সরকার খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সে কারণে ট্রাইব্যুনালে এর মধ্যে যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এমনিতেই এই মামলার রায় হওয়ার পরপরই এর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে বেশ সমালোচনা হয়েছিল। বিশেষ করে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন কিনা সেটির প্রামাণিক দলিল নিয়ে প্রশ্ন উঠেছিল। 24 ফেব্রুয়ারি সাংবাদিকরা নতুন চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান এরই মধ্যে যেসব মামলার রায় হয়েছে সেগুলো পুনরায় ট্রায়ালে আনার কোনো সুযোগ আছে কিনা। এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলার রায় এরই মধ্যে হয়েছে পর্যায়ক্রমে সেই রায়গুলোর নথি পরীক্ষা করে দেখা হবে। এমনকি বিচার সম্পন্ন হওয়া মামলাগুলোর ফাইলে যদি কোনো অসঙ্গতি বা অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। ফর্মাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।